কত ক্লাসে আমরা 2 ক্লাস মিলাই শিখছি হচ্ছে রাশি নিয়ে কিছু কথা বলেছিলাম, যে রাশি কি, তারপর স্কেলার রাশি, তারপর হচ্ছে ভেক্টর রাশি, এগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। আজকে তারপরের ক্লাসে আমরা শিখছিলাম হচ্ছে যে স্কেলার রাশি, ভেক্টর রাশি, এগুলো থেকে আমরা সরণ, ত্বরণ, বেগ এইসব নিয়ে পড়ছিলাম, যে কিভাবে এগুলো ভেক্টর রাশি, কিভাবে এগুলো স্কেলার রাশি। ওই ক্লাস আমি লাস্টে দিয়ে কয়েকটা সূত্র লিখে দিছিলাম যে এগুলো শিখতে হবে। এটা কারা কারা শিখছস? কারা কারা সূত্রগুলো পারবি? এই যে এই সূত্রের পুরো আচ্ছা, কয়েকটা পারস, ঠিক আছে, তাহলে ভালো। এখন এই যে আমি একটা এখানে দেখা যাচ্ছে সূত্র, এটা আমি একটা ফেসবুক থেকে কোন একটা পেজ থেকে নিছি, 10 মিনিট স্কুলের, হয়তো এখানে সবগুলো সূত্র সুন্দর করে দেয়া আছে। সবার বাড়ির কাছে থাকবে হচ্ছে যে এরকম করে একটা কাগজে সূত্রগুলো লিখা, এইরকম করে সূত্রগুলো সবগুলো কাগজে লিখে সবাই যেন ফেসবুকে পোস্ট দিস, না দিলেও যেন নিজের পড়ার টেবিলের সামনে এরকম লাগাই রাখস, বা কেউ যদি চাস যে আমার থেকে এই ছবিটা, তাহলে আমি এই ছবিটা দিয়ে দিব, এটা প্রিন্ট করে আনিস। আর এখানে কারো কাছে কি টেস্ট পেপার আছে? গ্রুপে দিয়ে দিব। এখন বলে যে এখানে কারো কাছে কি টেস্ট পেপার আছে? টেস্ট পেপার বলতে বুঝস তো, যেখানে হচ্ছে যে বোর্ড কোশ্চেনগুলো এবং হচ্ছে পাশাপাশি গাইড, না টেস্ট পেপার বলতে বোঝায় বোর্ড কোশ্চেনগুলো, এবং তোদের যখন টেস্ট পরীক্ষা হবে ওই টেস্ট পরীক্ষার প্রশ্ন নিয়ে, না অনেকের হয়তো পূরণ থাকতে পারে, তা যারা নাই আছে, কিন্তু তোদের টেস্ট, আমি তুই করে বলতেছি, সরি, যে টেস্ট পেপারগুলো বাজারে পাওয়া যায় এখন, ওইগুলো এসএসসি 2025 থেকে 2020 পর্যন্ত কোশ্চেনগুলো আছে। কিন্তু আমরা জানি বাংলাদেশের সৃজনশীল সিস্টেম শুরু হয়েছে 2015 সাল থেকে, তাহলে 2015 সাল থেকে 2019 সাল এই কোশ্চেনগুলো ওই টেস্ট পেপারগুলোতে নাই, লাগে না আসলে, কারণ এগুলো প্র্যাকটিস করলে পাওয়া যায়। তো আমি কি করছি, 2025 থেকে 2015 পর্যন্ত যত রকম 26টা অ্যাড করে দিব, যত রকম আছে সবগুলোর কোশ্চেনগুলো আমি কালেক্ট করছি একটা গাইড থেকে, তো আমার পুরাতন গাইড, এগুলো মিলাই এই অধ্যায়ের যত রকম সিকিউ আছে সবগুলো আমি অ্যাড করে নিছি। এগুলো আজকে না, সিকিউ সলভ করবো আজকে কিছু, কালকে কিছু, কালকে পুরাটা একটা ক্লাস নিব হচ্ছে যে একদম গ্রাফের উপরে, মানে পুরা ক্লাসটাই হবে গ্রাফের উপরে, কারণ তোদের এসএসসি গতিতে গ্রাফটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে সবাই সিকিউ পারলেও এমসিকিউ গুলো পারে না। তো আজকে হচ্ছে বেশি না, আজকে মহাকর্ষ অভিকর্ষগুলো পড়াবো, তারপর হচ্ছে যে 2-1টা ম্যাথ সলভ করবো। কালকে আমাদের পুরা ক্লাসটা হবে হচ্ছে গ্রাফের উপরে, আর এরপর আর একটা ক্লাস নিব যে ওভারঅল সবগুলো মিলাই, তারপর একটা এমসিকিউ। এখন যাদের কাছে টেস্ট পেপার না, আমি বলবো আমি এই পিডিএফটা দিয়ে দিব। এই পিডিএফটা হচ্ছে কত পৃষ্ঠার, হইতে পারে প্রায় 20 পৃষ্ঠা বা 30 পৃষ্ঠা। সবাই হচ্ছে এটা প্রিন্ট করে নিয়ে আসবি। আমি এখানে খালি রাখছি জায়গা, এখানে হচ্ছে আমরা আনসারগুলো নিজেরা লিখবো, আর ক হচ্ছে উত্তর সহ দিয়ে দিছি, এগুলো মুখস্থ করব। তাহলে তোর থেকে প্র্যাকটিস করা হয়ে যাবে, নোট করা হয়ে যাবে। বিশ্বাস কর, তোরা কেউ ঘরে বসে বসে এগুলো প্র্যাকটিস করবি না, এই জন্য হচ্ছে আমি ধরে ধরে প্র্যাকটিস করাই দিব। তো এখানে যেখানে জায়গা খালি রাখছি, এগুলো হচ্ছে যে নিজেরা বসে বসে এখানে ক্লাসে বসে উত্তরগুলো আমরা লিখবো। তাই অবশ্যই ইম্পর্টেন্ট, বোর্ড কোয়েশ্চেন যদি পড়ে না যাস তাহলে বোর্ড আর কি লিখবি। আমি তো সকল ধরনের প্রস্তুতি নিলাম যুদ্ধের জন্য, কিন্তু যুদ্ধটাই করলাম না, তাহলে তার হইল না। তো এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আলটিমেট পরীক্ষাটা কি, আমাকে সিকিউতে দিতে হবে, সৃজনশীলতে দিতে হবে, তো আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। কমন আসে বোর্ড, আমি কালকে লিখে দিয়েছিলাম যে বোর্ড কোয়েশ্চেন থেকে, নর্মালি বোর্ড কোয়েশ্চেন থেকে বোর্ডের নির্দেশনা হচ্ছে 60 থেকে 50% কোয়েশ্চেন রিপিট করতে হবে, এটা বোর্ডের নির্দেশনা। এটা মানে প্রতি বছরই এটা মানতে হবে, আর কখনো কঠিন করে আমার মনে হয় না। আমরা তো ধরতে গেলে পিএসসি দিছি, জেএসসি দিছি, এসএসসি দিছি, সবগুলো দিয়ে আসছি। আমরা জানি বোর্ড কোয়েশ্চেন কতটা ইম্পর্টেন্ট, তাই যেভাবে পড়তে বলবো ওইভাবে পড়বি।
আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা শুরু করি। তাহলে আমার দুইটা কাজ, সেটা হচ্ছে যে এই সূত্রগুলো লিখে ফেলা বা বের করে ফেলা, তারপর হচ্ছে যে নিউ বোর্ড এক্সাম দিবা, সেম বোর্ডই দিবা, কোনো নিউ বোর্ড না। তারপর হচ্ছে সিকিউগুলোর পিডিএফ দিয়ে দিব, সবাই ওই সিকিউগুলো কি করবা, যারা সম্ভব প্রিন্ট করে আনা, প্রিন্ট করে নিয়ে নিবা। আচ্ছা আমরা আসি তাহলে সূত্রগুলো একটু দেখি। প্রথম নাম্বার সূত্রটা হচ্ছে যে, আচ্ছা আগে ব্যাকটেরিয়াটা পড়াই, সরি গতিটা কই, আসি আজকের পড়া। সেটা হচ্ছে যে অভিকর্ষজ বল। অভিকর্ষজ অনেকেই হয়তো পড়ে ফেলছো, অভিকর্ষজ বল কাকে বলে, মহাকর্ষজ বল কাকে বলে। তাহলে প্রথমে আসি, মহাকর্ষজ বল কাকে বলে। পৃথিবীর প্রত্যেকটা বস্তু একে অপরকে একটি বল দ্বারা আকর্ষণ করে। এই বলকে বলা হয় কি, সরি মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু, এই বলকে বলা হয় মহাকর্ষীয় বল। অর্থাৎ মহাবিশ্ব বলতে বুঝাইছে হচ্ছে আমাদের পৃথিবী, গ্যালাক্সি, এগুলো নিয়ে, মানে বলা যায় যে ইহজগতে যত কিছু আছে সবগুলো আমরা হিসাব করতে পারি কি মহাবিশ্ব। তাহলে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষীয় বল। এখন এই বস্তুগুলোর মধ্যে যদি কোনো কারণে একটা হয় পৃথিবী, বাকিটা হয় অন্য কিছু, তাহলে এটাকে আমরা বলি অভিকর্ষজ বল। তাহলে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষজ বল। তাহলে দুইটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে একটা হচ্ছে অভিকর্ষজ বল, না পরন্ত বস্তু সূত্র পড়াই না, এটা পড়াবো আগে। আমরা অভিকর্ষজ বল, মহাকর্ষ বল নিয়ে একটু ধারণা দিই। তাহলে পৃথিবী আর যদি যে কোনো বস্তু হয়, তো আমি যদি এখন প্রশ্ন করি পৃথিবী এবং তাসিন, এই দুইজনের মাঝখানে বলটা কোন ধরনের বল? অভিকর্ষ বল। আচ্ছা, তাসিন আর হচ্ছে আমি, কোন বল? মহাকর্ষ বল। মহাকর্ষজ বল। ও গেল। তাহলে যদি বলি সূর্য এবং চাঁদ, এদের মধ্যে কোনটা বল? মহাকর্ষ বল। আচ্ছা, আমরা একটা বিখ্যাত সূত্র জানি, সেটা কি? F = ma। এই সূত্রটা আজকে একটু লাগবে, আমরা সবাই এই সূত্রটা জানি। এটা করতে আসছে নিউটনের গতিসূত্র থেকে আসছে। নিউটনের সূত্র কয়টা বলতো? তিনটা। এখানে প্রথম সূত্রটা আমরা জানি হচ্ছে স্থির বস্তুকে কোন যদি বল প্রয়োগ না করি সে আজীবন স্থির অবস্থায় থাকবে। গতিশীল বস্তুকে যদি আমরা বাধা না দিই, ওইভাবে লিখা আর কি। মূল বস্তুটা হচ্ছে আমি যদি স্থির বস্তুকে কোনো রকম বল প্রয়োগ না করি সে আজীবন স্থির থাকবে, আর গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকবে। আচ্ছা, আমাদের পড়াটা না, আমরা পড়বো হচ্ছে যে মহাকর্ষ অভিকর্ষজ বল নিয়ে। মহাকর্ষজ বল নিয়ে হচ্ছে বিজ্ঞানী নিউটন একটা সূত্র দিছে, এটা হচ্ছে F = G m1 m2 r²। এটা আরো বিস্তারিত আমরা পড়বো। এটা কি বোঝায় সূত্রটা আমি লিখে দিচ্ছি, এটা আমি মুছে দিব আবার লিখে জন্য। এই বলের মান, তাহলে মহাকর্ষ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এবং দূরত্বের
বর্গের ব্যস্ত অনুপাতিক। সমানুপাতিক আর ব্যস্ত অনুপাতিক নিয়ে কারো আইডিয়া আছে? সমানুপাতিক জিনিসটা কি, ব্যস্ত অনুপাতিক কি? সমানুপাতিক হচ্ছে দুই দিকে সমানভাবে বাড়বে, আর ব্যস্তানুপাতিক হচ্ছে একদিকে বাড়বে একদিকে কমবে। এক্স্যাক্টলি। যে ধরো আমি বস্তুদ্বয়ের ভর দুইটাকে বাড়াইলাম, তাহলে এই সূত্র এইভাবে লিখা আমরা, সমানুপাতিক চিহ্ন হইলে এভাবে লিখি, ব্যস্ত অনুপাতিক হইলে হচ্ছে 1/, এরকম কিছু একটা হবে, ধরো f/r²। তাহলে f সমানুপাতিক m1 × m2, মানে বস্তুদ্বয়ের ভরের গুণফল যত বেশি হবে f এর মানটা তত বাড়বে। আবার ব্যস্ত অনুপাতিক বলতে বুঝাইছি আমি যদি দূরত্বকে বর্গ করি, এই বর্গটা হবে f এর ব্যস্ত অনুপাতিক। বর্গের মানটা যত বাড়বে f এর মান তত কমবে। এটা সুন্দর করে আমি যদি তোদের বলি, যেমন আমি 20কে 5 দিয়ে ভাগ করলাম, 20কে 10 দিয়ে ভাগ করলাম, দেখতো কোনটাতে মান, এটা আসবে 4, এটা আসবে হচ্ছে 2। তাহলে এখান থেকে একটা জিনিস বলা যায় না যে হর বড় হইলে ভাগফল ছোট হবে? ঠিক আছে, এই জন্য বলছি। তো আমি স্কোয়ার করতেছি মানে কি, মানটা বাড়তেছে, হর বাড়তেছে। তা আমরা বললাম কি, হর যত বাড়ে ভাগফল তত কমে। আর এটা হচ্ছে এই সূত্রের লব যত বাড়ে ভাগফলও তত বাড়ে। এখন দুইটা সূত্রকে আমরা একসাথে করে লিখি হচ্ছে f সমানুপাতিক m1 m2/r²। পদার্থবিজ্ঞান বল, ম্যাথ বল, যেখানেই বল, এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য এগুলো অনেক বিস্তারিত, মানে কিভাবে আমরা সমানুপাতিক চিহ্ন তুলি এগুলো আসলে এই অধ্যায়ের পড়া না। যতটুকু লাগবে আমি এতটুকুই বলবো, এর বেশি বলতে গেলে হচ্ছে যে ক্লাস শেষ করা যাবে না। হ্যাঁ, ওইখানে বলবো, কিন্তু আজকে আমার একটু লাগবে, এই জন্য আমাকে এটা টানে আনতে হবে। তাহলে আমরা এটাকে লিখি হচ্ছে যে f সমান, কোনো কারণে যদি কোনো জায়গায় দেখো যে একটা সমানুপাতিক চিহ্ন আছে, ওটাকে আমি সমান চিহ্ন কনভার্ট করতে চাই, অলওয়েজ একটা ধ্রুবক দিতে হবে। কি দিতে হবে? ধ্রুবক দিতে হবে। তাহলে এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক, এটার একটা নির্দিষ্ট মান আছে। মহাকর্ষীয় ধ্রুবক বলে তুই যদি চাঁদে যাস, মঙ্গল গ্রহে যাস, যেখানেই যাস, যে তাপমাত্রা হোক, কখনোই চেঞ্জ হবে না। এটা মহাবিশ্বের যে স্থানে যে অবস্থায় যাস না কেন, এই ধ্রুবকটা সেম। এবং আমার আফসোস হয় কি জন্য জানোস? হ্যালো, আচ্ছা দেখা যাচ্ছে। আমি এই মহাকর্ষ ধ্রুবকের মানটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভুল করছি, অথচ এটা নিয়ে আমি 6-7 বছর পড়াশোনা করছি। মানে এইটা ভুল করার কারণে আমার 1.25 নাম্বার কমে গেছিল। এটা নিয়ে আফসোস হয় আর কি সব সময়। এটা তো বলতেছে আর কি যে এই যে এসএসসিতে পড়তেছস, এগুলো কিন্তু সেই মেডিকেল অ্যাডমিশনে আসে, সেই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আসে, এটার মান জিজ্ঞেস করছে জাস্ট আমাকে। আমি কনফিউশনে পড়ে বড় ছোট করতে গিয়ে এটা ভুল করে ফেলছিলাম। আচ্ছা ঠিক আছে, এখান থেকে কি লাগলো, সূত্রটা কি বললাম? f = g × m1 × m2/r²। এখন আসি, আমরা জানি f = g m1 m2r²। আবার f সমান আমরা m এ জানি না। ধরো এটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে অন্য একটা বস্তু। এই বস্তুটাকে পৃথিবী নিজের দিকে আকর্ষণ করে। আমরা বলি না আকাশ থেকে যদি আমরা কোনো একটা জিনিস ছেড়ে দিই, এটা বিনা বাধায় একটা নির্দিষ্ট ত্বরণে, এই ত্বরণকে আমরা প্রকাশ করি কি দিয়ে? জি দিয়ে। এটাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ। নর্মালি একটা গতিশীল বস্তুর যদি ত্বরণ থাকে তাকে আমরা প্রকাশ করি এ দিয়ে। বাট এটা যদি অভিকর্ষজ বলের কারণে পড়ে, অভিকর্ষজ বল বলতে কি বোঝায়? যখন পৃথিবীর
কোনো একটা বস্তুকে আকর্ষণ করে তাদের মধ্যকার বলকে বলা হয় অভিকর্ষজ বল। এবং এই অভিকর্ষজ বলের কারণে যদি কোনো একটা বস্তুর ত্বরণ হয় সেটাকে আমরা বলবো অভিকর্ষজ ত্বরণ। এটাকে বলবো হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটাকে আমরা জি দিয়ে প্রকাশ করি। তাহলে দেখ, এটা হচ্ছে M1 একটা বস্তু, এটা হচ্ছে বড় হাতের M, এটা পৃথিবীর দিকে আসতেছে জি অভিকর্ষজ ত্বরণে। তাহলে আমরা লিখতে পারি, এটাকে লিখি হচ্ছে যে ছোট হাতের M, তাহলে এটাও হবে ছোট হাতের M। তারপর আমরা F = M এ জানি, আমরা M A লিখবো না কেন, কারণ বস্তুটার ত্বরণ আমরা A না লিখে লিখছি কি জি, তাহলে এখানে জি বসাই। উভয় পাশ থেকে আমরা M কাটা দিই, তাহলে জি = কি gm/r²। এটা পরীক্ষার জন্য লাগবে। তাহলে জি এর মান নির্ণয় করার সূত্র কি? আচ্ছা বল, জি এর মান নির্ণয় করতে এখানে কি কি দরকার পড়ে? জি এর মান নির্ণয় করতে দরকার পড়তেছে আর হচ্ছে বস্তুর এটা দূরত্ব না, আসলে ব্যাসার্ধটাকেই বুঝাই, মানে পৃথিবীর সাথে ওর দূরত্বটা নগণ্য হিসেবে কাউন্ট করে ব্যাসার্ধটা বলে। এত ডিটেলসে যাইতে হবে না, আমরা জাস্ট এই অধ্যায়ের জন্য হচ্ছে এই সূত্রটা আছে এতটুকু পড়বে যে জি = gm/r²। এখানে বস্তুর বরের কোনো অস্তিত্বই নেই, মানে যে কোনোই বস্তু হোক, পৃথিবীর যেই বস্তু হোক, তার জন্য সূত্রটা হচ্ছে gm/r²। কিন্তু তার ভর নিয়ে কোনো প্রভাব পড়ে না কার উপরে? অভিকর্ষজ ত্বরণের উপরে। এখন অভিকর্ষজ ত্বরণের মান আমরা তো পৃথিবীর অনেক জায়গায় মাপতে পারি, বাট একটা স্ট্যান্ডার্ড ভাবে মাপতে হবে, সেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে। এই 45 ডিগ্রি অক্ষাংশের পড়াটা হচ্ছে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পড়া। 45 ডিগ্রি অক্ষাংশ, 90 ডিগ্রি অক্ষাংশ যখন পড়বি তখন আসলে বুঝবি। আপাতত মনে রাখবি যে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র স্থলে জি এর মানকে আদর্শ ধরা হয়। এটার মান কত? 9.80665 ms−2। যেহেতু এটা একটা ত্বরণ, তাই এটার একক হবে কি ms−2। কিন্তু আমরা খাতায় লেখার সময় লিখি হচ্ছে 9.8 ms−2 বা 9.81। 9.8টাই আমরা ইউজ করি, তাই এটাই মনে রাখবো। এটার আরও মান আছে, উত্তর মেরুতে একটা মান, দক্ষিণ মেরুতে একটা মান, বিষুবীয় অঞ্চলে একটা মান। এতটুকু লাগবে না, জাস্ট যতটুকু লাগবে ততটুকু হচ্ছে কথা। তাহলে আমরা যদি বলি জি এর একক, এটা MCQর জন্য লাগবে, জি এর একক হবে কি ms−2। মাত্রা কত হবে দেখি বল? M এর জন্য বড় হাতের M, S এর জন্য s−2। S মানে তো সেকেন্ডকে আমরা প্রকাশ করবো টি দিয়ে, তাহলে t−2। ঠিক আছে? না 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 বলেছে M হচ্ছে এখানে দূরত্ব বুঝাইছে, দূরত্বকে আমরা লিখি L দিয়ে, লেন্থ দিয়ে, আর S কে বুঝাইছে টি দিয়ে, তাহলে এটা হচ্ছে মাত্রা। আমি ভুল করে ফেলতেছি, তোরা কিছু বলতেছিস না? আচ্ছা ঠিক আছে, আমরা এই তো থ্যাংক ইউ। আসলে আমরা নার্ভাস ফিল করি, এতগুলো স্টুডেন্টকে একসাথে পড়াচ্ছি, এই জন্য অনেক সময় নার্ভাস ফিল করি। প্রথম দিতে হাত পা কাঁপছে যে কি পড়াবো। আসলে আমরা অফলাইনে পড়াই ফেলতে পারতেছি অনেকজনের সামনে, কিন্তু অনলাইনে আসলে কখনো পড়াই নাই যে এরকম 30-40 জনের স্টুডেন্ট নিয়ে, এজন্য একটু হাত পা কাঁপছিল। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের অভিকর্ষ সূত্র, মহাকর্ষ সূত্র কোনটা হবে? F = gm1m2r²। আর অভিকর্ষ সূত্র তো সেম, জাস্ট লিখবো কি এখানে, এটা হবে হচ্ছে পৃথিবীর ভর, আর একটা হবে ছোট হাতের কোন একটা ছোট্ট জিনিসের ভর r²। তারপর হচ্ছে একটা জিনিস যে আমরা জানি যে, আচ্ছা বলতো, ধর আমি তোদের স্কুলের ছাদে উঠলাম, উঠে একটা ইট আর একটা কাগজের টুকরা ফেললাম, কাগজের পাতা, একটা ইটের টুকরা একটা কাগজের পাতা, কোনটা আগে পড়বে? ইটের টুকরা। কিন্তু আমরা যদি এমন কোনো কন্ডিশন করতে পারি, হয়তো তোরা দেখবি বা আমি যদি সম্ভব হয় ভিডিওটা দিয়ে দিব, ইউটিউব থেকে এই ভিডিও দিব। গ্যালিলিও একটা পরীক্ষা করছে,
বাতাস না থাকলে বা দুইটা সমানভাবে পড়বে। তো গ্যালিলিও হচ্ছে গতির সূত্র দিছে, বাতাসের বাধা এবং ঘর্ষণ বল। গ্যালিলিও হচ্ছে তো পড়ন্ত বস্তুর সূত্র দিছে তিনটা, তো এগুলোকে বলা হয় পড়ন্ত বস্তুর সূত্র। তোরা শুনলো অবাক হবি যে যেই বছর গ্যালিলিও মারা গেছে ওই বছরই নিউটন জন্ম নিছে, বা হ্যাঁ এটাই, যে বছর গ্যালিলিও মারা গেছে ওই বছরই নিউটন জন্ম নিছিল। এক বিজ্ঞানী মরছে, আমাদের কপাল খারাপ করে দিয়ে গেছে, আরেক বিজ্ঞানী জন্মগ্রহণ করছে, নাইলে তো পড়া কে আবিষ্কার করতো। আচ্ছা দেখ, প্রথম সূত্র কি? প্রথম সূত্র হচ্ছে যে স্থির অবস্থানে একই উচ্চতা থেকে, সব জায়গায় দেখ স্থির অবস্থানে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, বিনা বাধায় বলতে কি এখানে বাতাস নাই, এটাতে কোনো বাতাস বা বাধা নাই, কোনো বাধা নাই, পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তো এটাকে আমরা লিখতে পারি কি বললাম কিছুক্ষণ আগে, সমানুপাতিক জিনিসটা বলছিলাম যে সমান সময়ে সমান, তাহলে এইচ সমানুপাতিক টি, যত সময় যাবে সে তত উচ্চতা অতিক্রম করবে বা নিচের দিকে যাবে। 2 নাম্বার সূত্র হচ্ছে যে না এটা হচ্ছে সমান বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তারপর আসি হচ্ছে 2 নাম্বার, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। এটাকে আমরা লিখি এটা দে বি সমানুপাতিক টি, অর্থাৎ সময় যত বাড়বে ভি তত বাড়বে, সময় যত বাড়বে ভি তত বাড়বে, সময় যত কমবে ভি তত কমবে। হ্যাঁ, একজন নাম হচ্ছে আরেকজনের জন্ম। তারপর 3 নাম্বার সূত্র বলছে হচ্ছে যে এইচ আর টি এর মধ্যে একটা সম্পর্ক, বিনা বাধে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? বর্গের সমানুপাতিক। যদি আমরা দূরত্বটা একদম নির্দিষ্টভাবে করতে চাই সেটা হচ্ছে যে তার সময় যত যাবে তারকে যদি আমি স্কোয়ার করি যেটা পাবো সেটা হচ্ছে তার দূরত্ব। এত গিয়ার করার দরকার না, আমরা শুধুমাত্র প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র মুখস্থ করব। সেটা কি? স্থির অবস্থানে একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। ওই যে বললাম না, তুমি যদি একটা কাগজের পাতা আর একটা ইটের টুকরা দুটাই একসাথে ছেড়ে দিই তাহলে হচ্ছে দুটোটা একই সময়ে মাটিতে গিয়ে আঘাত করবে যদি না কোনো বাধা না থাকে। এটাই বলছে যে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এখানে কোনো ভর নিয়ে কথা নাই, বস্তুর ভর নিয়ে কথা নাই। বস্তুর ভর যাই হোক, বস্তুর ভর হইতে পারে 20 কেজি, একটা হইতে পারে 5 কেজি, ভর নিয়ে কোনো ফ্যাক্ট না। কথা হচ্ছে যতটুক সময় যাবে দুটোটা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। এখন আসি, এই সূত্রগুলো হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্র। এগুলো নিউটনের গতিসূত্রের সাথে মিলায় আমরা 4টা সূত্র পাই, কিন্তু এই সূত্রটা যে সম্পূর্ণ তোদের কাছে নতুন। ওই দিন কেউ জানে আমাকে জিজ্ঞেস করছিল সুষম ত্বরণ, এই সূত্রটা একমাত্র হ্যাঁ এই সূত্রটা একমাত্র, আমি সূত্রের চার্টে যাই, এই সূত্রটা একমাত্র সমতরণে। সুষম ত্বরণে হচ্ছে আমরা নর্মালি যে সূত্রগুলো পাই F=UT + ½ এগুলো হচ্ছে সমতরণে নাকি সুষম ত্বরণে মনে রাখতে হবে। এই সূত্রগুলো হচ্ছে সুষম ত্বরণে। বাট যদি আমি কখনো বলি যে সমতরণ অতিক্রান্ত দূরত্ব, তখন কিন্তু এই সূত্রটা আসতে হবে। এই সূত্রটা কখনো আমাদের বইয়ে না, এবং স্টুডেন্টরা অনেক কষ্ট করে সূত্রটা শিখে, মানে অনেক অ্যানালাইসিস করে বা ঘুরতে লাস্টে প্রবলেমে পড়ে গিয়ে এই সূত্রটা শিখে যায়। এটা আগে বলে দিলাম। সেটা কি, যে সমতরণ হইলে সেটা লিখবো হচ্ছে U + B/2/T। এখন এটা দিয়েও কি হবে না, সমতরণ বললে এটা দিয়েও হবে। সমতরণ বললে তোমার এই সূত্রগুলো দিয়েও অঙ্ক করা যাবে, কিন্তু শর্টকাট করার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করতে পারবো। তাহলে আমরা একবার সূত্রগুলো একটু এখন রিক্যাপ করি। যেখানে হচ্ছে প্রথমে হচ্ছে ব্যাগের সূত্র V=U + AT। আমরা B জানি হচ্ছে শেষ বেগ, U হচ্ছে আদি বেগ, A হচ্ছে ত্বরণ। বেগের একক হচ্ছে ms−1, এটা ms−2। সময়ের একক হচ্ছে সেকেন্ড। v² = U² + 2s, v² = U² + 2s। দুইবার কেন লিখলো সূত্রটা?
আর একটা হচ্ছে s ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এখানে ভুল লিখছে, এখানে হবে হচ্ছে h, এটা কালেক্ট ঠিক করে নিবি, সেটা হচ্ছে h আর এটা হচ্ছে g। ঠিক আছে, তাহলে আমরা ওই পৃষ্ঠায় যাই, তাহলে ওই পৃষ্ঠায় ভালো করে লেখা আছে। হ্যাঁ বলো। না, আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে s লেখা যায়, কোনো সমস্যা হয় না, বাট আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি বলি, হাইট নিয়ে আলোচনা করি, যে বস্তু কত উচ্চতা থেকে পড়লো, তো আমরা স্পেসিফিক ভাবে তখন s কে h দিয়ে রিপ্রেজেন্ট করি, যে হাইট রিপ্রেজেন্ট করি। কিন্তু s দিয়ে লিখলে যে নাম্বার কাটা যাবে কখনো না, s দিয়ে লেখা যায়, বাট আমরা হাইটকে কল্পনা করে h শব্দটা ইউজ করি, দুইটাই সঠিক। কিন্তু আবার s কে h লেখা যাবে না। h, আমি বললাম যে একটা গাড়ি এদিকে চলাচল করলো, সে 5 মিটার দূরত্ব অতিক্রম করলো, তখন s লিখতে হবে। কিন্তু যখন বললাম যে এসে বিল্ডিং থেকে নিচে 5 মিটার নিচে পড়ে গেল, তখন আমরা চাইলে s ও লিখতে পারি, h ও লিখতে পারি। ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। তাহলে দেখো পড়ন্ত বস্তুর কয়টা সূত্র, 4টা সূত্র। একইভাবে নিউটনের গতিসূত্রের কয়টা সূত্র, 4টা সূত্র, দুটোটাই একই। তাহলে আমরা আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা শেষ। এখন থেকে মূল পড়া। ফিজিক্সে হচ্ছে আসলে কেমিস্ট্রি যেমন চিন্তা করে অনেক কিছু শিখলাম, বায়োলজিতেও আমরা বেসিক বুঝলাম, শেষ। হ্যাঁ বলো, বলতে পারো। ভাইয়া s ইকুয়াল টু ut প্লাস হাফ ইকুয়াল টু সমতরণে নাকি সুষমতরণে? সমতরণে। সমতরণে s ইজ ইকুয়ালস টু u প্লাস b বাই 2, এটা হচ্ছে সমতরণে। বা এই তো এটাও হচ্ছে সমতরণে। আর b প্লাস u বাই 2 ইনটু t, এটা দুটোটার ক্ষেত্রে ইউজ করা যাবে, সমতরণ আর সুসমতরণ। আচ্ছা এটা কনসেপ্টটা আসছে গড় বেগ থেকে। আমরা একটা সূত্র লিখে দিছিলাম গড় বেগের, এই সূত্রটা লিখে দিছিলাম না? মনে আছে এই সূত্রটা? অনেক কারো মনে আছে? জি ভাইয়া। এই সূত্রটা কিন্তু বইয়ে নাই, এটা একটু মনে রাখবা যে গড় বেগের সূত্রটা কি। যখন আমরা এই সূত্রটা প্রমাণ করছিলাম কি, একটা গাড়ি এখান থেকে এখানে একটা ব্যাগ নিয়ে একটা সময় নিয়ে গেল, এখান থেকে অন্য একটা ব্যাগ নিয়ে অন্য একটা সময় নিয়ে গেল, এভাবে চলতে থাকলে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। এদের ক্ষেত্রে চাইলে আমি এই সূত্রটা ইউজ করি, যে আদি বেগ আর শেষ বেগকে 2 দিয়ে ভাগ করে টি দিয়ে গুণ করো, আমরা গড় দূরত্ব বের করতে পারি। আচ্ছা, এটা বলে লাভ না, আমি তোমাকে যদি বলতে থাকি হ্যাঁ সকালে ঘুম থেকে উঠলে এটা করবা, আমরা যদি করে দেখাবো তখন হচ্ছে তুমি বুঝবা। এই জন্য আগে হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে বলো, ম্যাথের ক্ষেত্রে আগে তোমাকে সমস্যায় যাইতে হবে। সমস্যায় গিয়ে তুমি মূল সমস্যায় পড়ছো, সমস্যার সমাধানটা খুঁজে শিখে নিছো। আমি আগে থেকে চিল্লাইতে আসি হ্যাঁ তুমি ওই সমস্যায় পড়বা তখন এটা করবা, এটা কোনো লাভ হবে না। এই জন্য আগে হচ্ছে ফিজিক্সের মেইন কথা বেসিক বুঝে, যতটুকু বোঝা দরকার বুঝলাম। হাজার ম্যাথস, যে বেশি ম্যাথ সলভ করবে সে পরীক্ষায় বেশি ভালো করবে। তাহলে আমাদের কাজ এখন ম্যাথ সলভ করাতে চলে যাওয়া। সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, যতটুকু লাগবে ততটুকু আমরা জানি। এখন ম্যাথে আসি। তাহলে দেখো, প্রথমে সূত্র 1 নিয়ে আমরা কিছু ম্যাথ করব, সেটা হচ্ছে v ইকুয়ালস টু u প্লাস at। ক্যালকুলেটর থাকলে সবাই ক্যালকুলেটর নিয়ে বসবা। আর আমি প্রশ্নগুলো লিখার দরকার নাই, কারণ আমি তোমাদের দিয়ে দিব, সবাই প্রশ্নগুলো নিয়ে কি উত্তর সহ আমাকে পোস্ট করে দিবা। এগুলো যদি তুমি রেখে দাও, তোমার পরীক্ষার আগের রাতে জাস্ট খাতাটা উল্টাবা। যদি সুন্দর করে নোট না করো তাহলে ক্লাস করে কোনো লাভ নেই, কারণ আবার তোমার সেম কাজ কি, পরীক্ষার আগের রাতে বসে বসে আবার নতুন করে ম্যাথ সলভ করতে হবে। পরীক্ষার আগের রাত পড়ার রাত না, পরীক্ষার আগের রাত রিভিশনের রাত। আচ্ছা দেখো, তাহলে প্রথমে বললাম কি, একটা ট্রেনের বেগ 5 ms ইনভার্স 1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 40 ms ইনভার্স 1 হয়। ট্রেনটি ত্বরণ বের করো। তাহলে বলো তো আমরা এখানে কি কি, প্রথমত ফিজিক্স বলো ম্যাথ বলো, তোমরা তো ম্যাথে এরকম জিনিস পাবে না কলেজে না। আদি বেগ দা শেষ করতে তোমাদেরকে সবসময় হচ্ছে প্রশ্ন থেকে আমাকে ডাটা কালেক্ট করতে হবে। মানে তোমার বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আমাকে প্রশ্ন থেকে কি কি দেওয়া আছে সেগুলো আগে বের করে নিয়ে আসা। তাহলে আমাকে এখানে একটা ব্যাগ দিল, এখন বলো এটা কোন ব্যাগ? একটি ট্রেনের ব্যাগ 5, শেষ ব্যাগ না, এটা আদি ব্যাগ। আদি ব্যাগ, হ্যাঁ, শেষ ব্যাগ তো 40 মিটার পার সেকেন্ড। 4 ms ইনভার্স 1
সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেহেতু সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে, এটা কখনো সমবেগ হবে? সুষমবেগ আর সমবেগ সমবেগ কি হবে? এটা একটা এমসিকিউ দিতে পারে, তোমাকে উদ্দীপকটা দিল, জিজ্ঞেস করলো উদ্দীপকটা কি সমবেগ হইতে পারে না। সুষমবেগ মানে বলছিলাম না, সুষম মানে সময় যত যাবে বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, কিন্তু সমবেগ মানে বলতে সময় যতই যাক না কেন বেগ যা ছিল তাই থাকবে। সমত্বরণ বলতে কি বুঝাইছিলাম? সমত্বরণ বলতে বুঝাইছে সময় যত যাক না কেন ত্বরণ অলওয়েজ ফিক্স থাকবে। আর সুষম ত্বরণ বলতে বোঝায় হচ্ছে সময় যত যাবে ত্বরণও তত আস্তে 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 বাড়বে, সময়ের সাথে পাল্লা দিয়ে ত্বরণ বাড়বে। এটার জন্য আমি যদি গ্রাফ বুঝাই তোমাকে, এটা ধরো বেগ, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে সুষম ত্বরণের একটা লেখচিত্র। সুষম বেগও বলা যেতে পারে, এটাকে তুমি সুষম বেগ বলো। এ দেখো সময় যত যাচ্ছে বেগ আস্তে আস্তে বাড়তেছে। ধরো এটা 5 সেকেন্ড, 5 সেকেন্ডের বেগ ছিল 1, 10 সেকেন্ডে হয়েছে তার 2। এই যে সময় যত যাচ্ছে বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে সুষম আর সময়ের মধ্যে কারো কনফিউশন আছে কিনা আমাকে একটু জানাও, যেহেতু বেশিরভাগ এই জিনিসটা তোমাদের করতেছে। আমার বলি সম মানে সময় যত যাক না কেন ওই জিনিসটা পরিবর্তন হবে না, সুষম মানে সময় যত যাবে ওই জিনিসটা পরিবর্তন হবে আস্তে 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 ধাপে ধাপে। দেখি যদি জিজ্ঞেস করি, ধরো একটা বাচ্চার বয়স 1 থেকে 18 বছর হইল, তার বৃদ্ধিটা কি সম বৃদ্ধি নাকি সুষম বৃদ্ধি? সুষম বৃদ্ধি মানে বয়স যত বাড়ছে তার বৃদ্ধিটা আস্তে আস্তে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে, এরপর রোগ হওয়া শুরু করছে। তাহলে আমরা কি পাইলাম? ইউ সমান 5 ইনভার্স 1, কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে আমাকে টি দিয়ে দিছে। আর আচ্ছা আমরা করি আগে, সবাই একসাথে করি তাহলে ভালো হবে। আমরা সময়টা পাইলাম কত? 10 সেকেন্ড। আর এটা দিল কি পরে 14 ms ইনভার্স হয়। পরে মানে কি সে যাত্রা শুরু করলো, শুরু করার পরে 10 সেকেন্ড গেল, যাওয়ার পর যে বেগ সেটাকে হচ্ছে যে বলা হয় শেষ বেগ, সেটা কত? 40 ms ইনভার্স 1। জিজ্ঞেস করছে এখন বলো 4টা দিয়ে যে সূত্রটা আছে এটা কি? v minus u by t, 14 ms inverse 1 minus 5 ms inverse 1 by 10 সেকেন্ড। আনসারটা তোমরা ক্যালকুলেট করে লিখে ফেলবা। ms inverse 3 কেমন আসলে? 3.5 35 কে 10 দিলে তো দশমিক বসালে 3.5। তাহলে এই ম্যাথটা সলভ শেষ, পারবা তো সবাই? একদম সহজ একটা ম্যাথ, শুরু করছি মাত্র। এখন আসি, একটি হরিণ একটি বাঘ থেকে 15 মিটার এগিয়ে থেকে দিব ধর এটা হরিণ, এটা হচ্ছে হরিণ, এটা হচ্ছে বাঘ, ঠিক আছে? এই হরিণ আর বাঘের মধ্যে দূরত্বটা, আমার সবগুলো উদ্দীপক আমি একটা চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। হরিণ আর একটি বাঘ থেকে 15 মিটার, তাদের মাঝখানের দূরত্বটা হচ্ছে 15 মিটার। বাঘ হরিণটিকে ধরার জন্য 2 ms ইনভার্স সুষম ত্বরণে, তাহলে বাঘ হরিণকে ধরার জন্য বাঘ কোন দিকে রওনা দিবে? এই দিকে রওনা দিচ্ছে। কত? 2 ms ইনভার্স 2 সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। হরিণটিও 20 ms ইনভার্স 1 সুষম বেগে দৌড়াতে থাকলো। বাঘ ও হরিণের বেগ সমান হবে। কখন গিয়ে বাঘ ও হরিণের বেগ সমান হবে? তাহলে বাঘ হচ্ছে, হরিণ হচ্ছে সুষম বেগে দৌড়াতে শুরু করলো। বুঝা গেল?
উদ্দীপকটা বুঝছস কিনা? আমি উদ্দীপকটাকে একটা গ্রাফের চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। দেখি করতে পারস কিনা দেখি আগে। আমি 1 মিনিট সময় দিচ্ছি, যে চিন্তা কর যে কিভাবে হয়। আমি সব করে দিলে তো আর হলো না পরীক্ষার হলে। কে করতে পারস দেখি। তাহলে আমরা লিখি, আশা করি না সবাই এর মধ্যে কিছু পারবে কিছু পারবে না, করে দিই তাইলে। তাহলে বাঘটির আদি বেগ লিখবো কত? এটা কি x = u + হাফ এর স্কয়ার সূত্র দিয়ে হবে। আচ্ছা যাই আমরা তাহলে সবাই দেখতে চিন্তা করে, চিন্তা যতটুকু করে রাখছো ততটুকু মাথার মধ্যে রাখ, আমরা করার পর দেখে মিলবে কিনা। তাহলে বলতো বাঘের আদি বেগ কত? কোনো কিছু দিছে আমাকে বাঘের আদি বেগ? কি রে কথা? আচ্ছা চ্যাটে বলিস যদি কথা বলতেছেন না। শূন্য ধরলাম। এখন হচ্ছে হরিণটিও 20 ms। বুঝি নাই। ও সমস্যা তাহলে তোমার, এখানে স্ক্রিন, আমার তো অন্য একটা জিনিসে দেখতেছি আমরা। আচ্ছা একটা হরিণ বললাম যে তার একটি বাঘ 15 মিটার এগিয়ে আছে। বাঘ হরিণটিকে ধরার জন্য 2 ms ইনভার্স সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। আমার আদিবেগ নিয়ে কোনো ডেটা দেওয়া নাই, ঠিক আছে। হরিণটিও 20 ms ইনভার্স 1 সুষম বেগে দৌড়াতে থাকলে কখন বাঘ ও হরিণের বেগ? এখন দেখ হরিণের বেগ কি 20 থেকে কোনো বাড়বে? হরিণের বেগ অলওয়েজ কত থাকবে? হরিণের বেগ অলওয়েজ কত থাকবে? ধর তাহসান দৌড়াচ্ছে 2 ms, ধর তাহসান দৌড়াচ্ছে হচ্ছে 10 ms ইনভার্স 1 বেগে দৌড়ানো শুরু করলো। ওর ব্যাগ 10 ms ইনভার্স 1 থেকে সে জীবন আর বাড়াইতে পারবে না, সে দৌড়াতেই আছে ওই 10 ব্যাগ নিয়ে। আমি শুরু করলাম 2 থেকে শুরু করে আমার ব্যাগ 10 হওয়া শুরু করে দিল। তো 10 হবে হইতে হইতে কোনো একটা সময় গিয়ে এটা বাড়তে থাকবে। তো যখনই আমরা ওর সাথে আমার ব্যাগ বাড়তে, ও সবসময় 10 ms ইনভার্স 1 ব্যাগেই দৌড়াতে আছে, কিন্তু আমার ব্যাগটা কিন্তু বাড়তেছে, কারণ বলে দিছে বাঘের ব্যাগটা হচ্ছে সুষম ত্বরণ, মানে ব্যাগ আস্তে আস্তে বাড়তেছে। তো এমন একটা সময় গিয়ে আসবে যেখানে হচ্ছে দুইজনই কি করবে বল? একসাথে হবে ভাই, দুজনের ব্যাগটা একসাথে হবে। তাহলে আমরা ধরে নিলাম বাঘটির আদি ব্যাগ হচ্ছে, আমি পুরাটা লিখে দিছি ডিটেলসে, 0 ms ইনভার্স 1। বাঘটির শেষ ব্যাগ v = 20 ms ইনভার্স 1। কেন? যেই মোমেন্টে গিয়ে বাঘের ব্যাগ হরিণের সাথে মিলবে তখনই তারা ধরতে পারবে। তো আমি ধরে নিলাম, যেহেতু বলতেছি আমি কি, যখনই বাঘের ব্যাগ হরিণের ব্যাগের সাথে মিলে যাবে তখনই বাঘটা হরিণকে ধরতে পারবে। এজন্য হরিণের লাস্ট ব্যাগ কত হবে? 20, কারণ 20 হয়ে গেলে মানে তার কাজ শেষ, হরিণকে ধরে ফেললো, খেয়ে ফেললো কাবাব করে। তারপর আসি হচ্ছে তার ত্বরণ, 2 ms ইনভার্স 2। এখন আসি হরিণের আদি বেগ। আদি বেগ লিখলাম, এতটুকু লিখা তো হয়েছে, এখানে লিখতেছি আমি বাকিটুকু। তাহলে আমরা টি সময় পর বাঘ, লেখাটা একটু দেখা, আচ্ছা এটা হরিণের বেগ সমান হবে। তাহলে আমরা এখানে একটা সময় নিয়ে আসলাম যে টি সময় পরে গিয়ে বাঘ ও হরিণের বেগ লেখা দেখা যায় না, আমার কাছে দেখা যাচ্ছে, দেখা যায়।
দেখো টি সময় পরে গিয়ে বাঘ আর হরিণের বেগ সমান হবে। আমরা একটা বাঘের ক্ষেত্রে কি কি জানি, বাঘের আদি বেগ জানি, বাঘের শেষ বেগ জানি, বাঘের ত্বরণ জানি, তাহলে টিটা বের করতে পারবো না এখান থেকে। তাহলে আমরা b equals to ut প্লাস না ut না, এটা হচ্ছে যে v equals to u plus at। আমার দেখা যাচ্ছে, তুমি একটু বের হয়ে ঢুকো। তাহলে আমরা t equals to পাবো হচ্ছে যে v minus u by a। আমরা মান বসাই 20 থেকে 0 বিয়োগ করব, নিচে বসাবো হচ্ছে 2, আনসার আসবে হচ্ছে 10। এখানে বাঘের আদিবেগ দিল, বাঘের ত্বরণ দিল। আমি হরিণের একটা তথ্য থেকে বাঘের শেষ বেগটা নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট আগের সূত্রটা ইউজ করে সময়টা বের করলাম। এটা একটু জটিল টাইপের ম্যাথ প্রশ্ন, যারা বুঝতে পারছো তারা বুঝছো, যারা বুঝোস না তাদের জন্য আবার বলতেছি। আমি একটা বাঘ দৌড়ানো শুরু করলো, আর যতটুকু লিখার দরকার না, আমি বলতাম দিয়ে দিব এগুলো, তখন সলভ করে লিখে নিবি। বাঘটা দৌড়ানো শুরু করলো, হরিণও দৌড়ানো শুরু করলো। হরিণের ব্যাগ বাড়তেছে না, বাঘের ব্যাগ বাড়তেছে। তো যখন বাঘ আর হরিণের ব্যাগটা সমান হয়ে যাবে, তখন গিয়ে বাঘ হরিণকে ধরে ফেলতে পারবে। তো আমি ধরে নিলাম কি, যখনই বাঘের ব্যাগ হরিণের সাথে মিলে যাবে, তখন তার শেষ ব্যাগ কত? 20 হওয়ার কথা না। যদি বাঘ আর হরিণের ব্যাগ সমান হইলে বাঘ হরিণকে ধরতে পারে, তাহলে বাঘের শেষ ব্যাগ আমাদের ধরে নিতে হবে 20 ms ইনভার্স 1। এটাকেই ধরে আমি আমাদের ম্যাথটা সলভ করছি, কারণ আমরা আদি বেগ জানি, বাঘের শেষ বেগও পাইলাম, ত্বরণ পাইলাম, ওইখান থেকে আমরা সময় পাবো। যারা যতটুকু লিখছস ঠিক আছে, বাকিটা আমরা দিয়ে দিব, ওখান থেকে আনসারটা সলভ করে নিবি। এখন আসি হচ্ছে 2 নাম্বার সূত্র নিয়ে একটা ম্যাথ। আচ্ছা, এটা দিয়ে কি বুঝাই? কিলোমিটার পার আওয়ার দিয়ে কি বুঝাই? সবসময় এরকম যদি কোনো ধরো এক্স ওয়াই মাইনাস ঘন্টায় 108 কিলোমিটার যায়, তো যদি বললাম যে এক্স ওয়াই ইনভার্স 1, তার মানে আচ্ছা ওইটা আসি, এটা দিয়ে কি বোঝাবে যে এক ওয়াই এ এক্স এত যায়, একটা হার বোঝাই, মানে এককে কত গেছে, এককে কত দূরত্ব অতিক্রম করছে। এটাকে আমাদের অলওয়েজ কোথায় নিয়ে যেতে হবে? ms ইনভার্স 1 নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটারকে আমরা যদি মিটারে নিয়েছি, তাহলে কি করবো? 108 গুণ 1000 মিটার, তারপর হচ্ছে 1 ঘন্টাকে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে ms ইনভার্স 1 ভাগ করলে কত আসবে? 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট। আবার মিনিটকে যখন সেকেন্ড নিয়ে যাব, তখন হচ্ছে যে তোমার 60 গুণ 60 হবে 30 ms ইনভার্স 1। তাহলে আমরা একটা চলন্ত ট্রাকের ব্যাগ পাইলাম 30 ms ইনভার্স 1। তাহলে ধর আমরা এখন একটা ট্রাক বসাই, আগে একটা ট্রাককে বসাইলাম, তারপর হচ্ছে একটা ভ্যান, এটা তো ভ্যান পাচ্ছি না, আমি একটা কার বসাইলাম ধর, ঠিক আছে। এখন দেখ তথ্যগুলোকে আমরা লিখি। একটা ট্রাক, 50 মিটার দূরে একটা ভ্যান, তাহলে এটা আর এটার মাঝখানের দূরত্বটা হচ্ছে কত? 50 মিটার। ডাটাগুলোকে আমরা আবার খাতায় লিখতেছি সুন্দর করে। ব্রেক চেপে দিল, এতে ট্রাকটি ভ্যানের সামনে এসে থেমে গেল। ট্রাকটি কত ত্বরণে এসে থেমেছিল? আচ্ছা, এটার আদি বেগ ছিল কত? 30 ms ইনভার্স 1। ব্রেক চেপে দিল এবং থেমে গেল, এখান থেকে কিন্তু আমরা একটা ডাটা পাইতে পারি। দেখি বল কি ডাটা পাই, মানে কি তথ্য পাই থেমে গেল কথাটা থেকে? এই থেমে গেল থেকে আমরা কি জিনিস লিখতে পারি? শেষ বেগ 0। শেষ বেগ 0। তাহলে শেষ বেগ কত? শেষ বেগ 0। এখন আবার আমরা উদ্দীপকে যাব, সামনে এসে মানে ট্রাককে ধাক্কা দেয় নাই, এখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি? ও এখান থেকে যাত্রা শুরু করে জাস্ট এই ট্রাকটার সামনে এসে থামছে, তাহলে বলতে পারি না তার অতিক্রান্ত দূরত্ব 50 মিটার। বুঝা গেল? সবাই একটু রেসপন্স করিস, না হলে আসলে লাগে যে আমি একলা একলা কথা বলতে পারি। তো
এই জন্য বলছি উদ্দীপককে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে, উদ্দীপককে আমাদের পোস্টমর্টম করতে হবে। যে মেডিকেলে যেমন পোস্টমর্টম করে উদ্দীপককে ধরে ধরে একটা ডাটা নিতে হবে। তো সামনে সে থামছে বলতে বুঝাইছি যে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমরা এর সমান লিখতে পারি 50 মিটার। এখন আমরা উদ্দীপকে যে কি দিতে হবে, আমাদেরকে ত্বরণ নির্ণয় করতে বলছে, তাহলে সিম্পল, আমাদেরকে ত্বরণ নির্ণয় সূত্র অনেকগুলো সূত্র আছে, কিন্তু আমরা সূত্র লিখবো কোনটা যেটাতে হচ্ছে এই ইউ বি এস এই তিনটা জিনিস আছে। তো এটা কোনটা দেখি বলতো, ভি স্কয়ার টু এ এস, তাহলে আর কি পাবো এস ইকুয়ালস টু, যদি আমরা একদম পুরাপুরি লিখে ফেলি তাহলে ভি স্কয়ার মাইনাস ই স্কয়ার টু এস। আমরা মানগুলো বসাবো, আনসার আসবে হচ্ছে, আমি আনসার লিখে দিচ্ছি, সেটা হচ্ছে মানটা বসালে আনসারটা নেগেটিভ আসবে। এখন বলো আনসার কেন নেগেটিভ আসবে, দেখি কে বলতে পারো যে আনসার কেন নেগেটিভ আসলো। এই জন্য তার ত্বরণ হয়েছে নাকি মন্দন হয়েছে? মন্দন হইলে 9। আরেকটা কথা, পরীক্ষার খাতায় যদি আমি মন্দন শব্দটা ইউজ করি তখন মাইনাস ইউজ করা যাবে না। মাইনাস ইউজ, আমি যদি এটাকে বলি তার মন্দন 9 ms ইনভার্স 1, এটা সঠিক। আমি যদি বলি তার মন্দন হচ্ছে মাইনাস 9 ইনভার্স 1, তাহলে তোমার কথাটা ভুল। তুমি মন্দন দিয়েই বলে দিছো হচ্ছে তার গতি কমছে, তাহলে আর মাইনাসটা লেখা যাবে না। কিন্তু ত্বরণ বললে লেখা যাবে। ত্বরণ বললে কি, তাহলে আমি লিখে দিই, ত্বরণ যদি বলি তাহলে হচ্ছে মাইনাস 9 ইনভার্স 2, বাট যদি মন্দন বলি তাহলে লিখতে হবে হচ্ছে 9 ms ইনভার্স 2। গেল, আরেকটা ম্যাথ শেষ করলাম আমরা। এখন আসি হচ্ছে যে আরেকটা ম্যাথে, একটা দেওয়ালের পুরুত্ব 50 সেন্টিমিটার, তাহলে আমরা একটা দেওয়াল আঁকি। এটা মনে করে একটা দেওয়াল, এটার পুরুত্ব মানে জাস্ট এই জায়গাটার মাপ হচ্ছে 50 সেন্টিমিটার। তা আমরা অলওয়েজ সেন্টিমিটার রাখবো না। পুরুত্ব মানে কি, পুরুত্ব মানে হচ্ছে যে আমরা বলি না এই বইটা কত মোটা, এই বইটা চিকন, এই যে চিকন মোটা বলতেছে এই জিনিসটাকে বলা হয় পুরুত্ব। একটা জিনিস কত মোটা চিকন আমরা যদি বইয়ের দিক থেকে হিসাব করি, একটা বই নিয়ে বলি যে, আমি বই দিয়ে এক্সাম্পলটা দিলে তুমি ভালো করে বুঝবা যে আমরা বলতেছি দেওয়ালটা চিকন, দেওয়ালটা মোটা, এইটা হচ্ছে পুরুত্ব। ঠিক আছে, আমরা অলওয়েজ নিয়ে যাব কোথায়, এসআই এককগুলোতে নিয়ে যেতে চেষ্টা করি। সেন্টিমিটার না রেখে এটা আমরা মিটারে নিয়ে যাবো, তাহলে হবে 0.5 মিটার। তাহলে আমরা একটা তথ্য শেষ করলাম যে পুরুত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। মানে একটা দেওয়াল সামনে আসা আমার, ওটা মোটাই বললে 0.5 মিটার। আবির তার বন্দুক থেকে 5 গ্রাম বরের একটি, তাহলে 5 গ্রাম বরের 5 গ্রাম, এটাকে কেজিতে লিখবো, কত লিখতে হবে 5 × 10⁻³ কেজি। এখন জিজ্ঞেস করি ভাইয়া 10⁻³ করতে আসলো, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 1 গ্রাম সমান হবে হচ্ছে 1/1000 কেজি। এটাকে লিখা হয় 10⁻³ কেজি। তাহলে 5 গ্রামকে 5 × 10⁻³ কেজি লিখলাম। একটা ডাটা আরেকটা ডাটা নিয়ে শেষ। তারপরে সে কত বেগে গুলিটা ছুড়লো, U ইনভার্স 1। এতে গুলিটি দেওয়ালের মধ্যে 28 সেন্টিমিটার প্রবেশ করছে। কত সেন্টিমিটার প্রবেশ করছে, 28 সেন্টিমিটার। এখন এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলবো হচ্ছে গলিটার অতিক্রান্ত দূরত্ব S1। কেন S1 বলতেছি, কারণ আমার প্রশ্নটা লিখছে আবিরের গুলিটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে। তাহলে আমরা এখনো পাইলাম অর্ধেক অতিক্রান্ত দূরত্ব। এখন এটাতে অর্ধেক যাওয়ার পরে তার বেগ কত হয়েছে বলছে, তাহলে তার S1 দূরত্ব অতিক্রম করার পরে তার বেগ হচ্ছে B1 হচ্ছে কত বলছে হচ্ছে
অর্ধেক হয়ে গেল, তার গতিবেগ অর্ধেক হয়ে গেল। আগে ছিল হচ্ছে 20, এখন হাফ হয়ে যাবে হচ্ছে 100 ms ইনভার্স 1। এতটুক পর্যন্ত কারো সমস্যা আছে কিনা বলতে পারে? যে আমরা ডাটাগুলোকে জাস্ট খাতায় লিখলাম, বেশি কিছু না। আমরা লিখলাম হচ্ছে 50 সেন্টিমিটার দূরত্ব, মানে পুরা দেওয়ালটার পুরুত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। স্যার বন্দুকটার বর 5 গ্রাম, সে গুলিটা ছুড়লো হচ্ছে কত ব্যাগে? 200 ব্যাগে। তাহলে আমরা হচ্ছে আদিবর 200, এটা দেওয়ালের মধ্যে 28 সেন্টিমিটার ঢুকলো, তাহলে 28 সেন্টিমিটার ঢুকছে এবং তার গতিবেগ অর্ধেক হয়ে গেল। এখন বলতো দেখি এই 5টা ডাটা থেকে আমরা, এম তো বাদ দিলাম, এম পরে আসতেছে, এই 3টা ডাটা থেকে আমরা কি বের করতে পারি? এই 3টা জিনিস থেকে আমরা কি বের করতে পারি? আমরা বের করতে পারি হচ্ছে, আমাদের দরকার হচ্ছে পুরাটা দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব। আমরা S1 তো বাবা জানি, সেটা হচ্ছে কি 28 সেন্টিমিটার। বাকি যে জানি আমরা গতি, এই সমসরণের সূত্র বের করার জন্য 2টা সূত্র জানি না, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা কি সূত্র জানি? ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2s। দুটোটাতে কিন্তু একটা জিনিস আমার লাগতেছে, এটা হচ্ছে ত্বরণ। আমাকে এখনো কোথাও ত্বরণ পাইছি? কোথাও কিন্তু এখনো ত্বরণ পাই নাই। তাহলে আমাদের আগে কাজ হবে যে ত্বরণটা নির্ণয় করা। তাহলে ত্বরণটা নির্ণয় করবে কিসের মাধ্যমে? আমাকে 3টা ডাটা দিয়ে দিছে, এখান থেকে ত্বরণটা নির্ণয় করবো। সেটা হচ্ছে কি v ইজ ইকুয়ালস টু টি ইউটি প্লাস v ইজ ইকুয়ালস টু, না এখান থেকে না, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা নির্ণয় করবো কাকে? ত্বরণকে। হ্যাঁ, ত্বরণের মান। ত্বরণের মান নির্ণয় করলে আমরা দেখবো, এখন বলে এটা ত্বরণ হবে নাকি মন্দন হবে, দেখি কে বলতে পারে। এটা মন্দন হবে, ত্বরণ হবে, এটা বলে। ঋণাত্মক হলে মন্দন হবে আমরা জানি, বাট থিওরিটিক্যালি বলতে, ম্যাথ করে তো আনসার বের করতে হবে, দেখে বলতে পারবে না এটা ত্বরণ নাকি মন্দন। আরে ব্যাগ কমে গেছে না এখানে, গতিবেগ মন্দন অলওয়েজ, যেহেতু ব্যাগ কমে গেছে তাহলে এটা মন্দন হবে। তাহলে মন্দনটা হবে হচ্ছে -5, মন্দন বললে তো মাইনাস লিখবে না, ত্বরণ হবে -5.351 ইন্টু 10⁴ ms ইনভার্স 2। তাহলে আমরা হচ্ছে এখন বাকি দূরত্বটা কত বলো তো? পুরোটা হচ্ছে 0.5। এখন আমাকে বলে নাই যে সে তার গুলিটা হচ্ছে একটা পুরো দেওয়ালটা অতিক্রম করছে। আমাকে বের করতে বলছে যে আসলে গুলিটা যদি আমি এদিক থেকে ছুরি, এটার কতটুকু পর্যন্ত গেছে। তা আমরা অর্ধেক বের করলাম, একটা আমাকে দিয়ে দিল 28 সেন্টিমিটার। এখন আমরা বলবো যে তার, ধরো এটা পুরোটা একটা দেওয়াল, এখান থেকে সে হিট করলো, তখন তার ব্যাগ ছিল 200, এখানে আসলো তখন তার 28 সেন্টিমিটার ঢুকে, তখন তার ব্যাক হয়ে গেল কত? 100। এখন কথা হচ্ছে আরো কতদূর পথ গেল, গিয়ে তার ব্যাগটা একদম 0 হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে এই দূরত্বটা নির্ণয় করা। তাই এই দূরত্ব নির্ণয় করার জন্য আমার কি কি জানি? v হচ্ছে কত? তাহলে v1 ইজ ইকুয়ালস টু আমরা জানি 100 ms ইনভার্স 1। v2 হচ্ছে কত? একদম 0 হয়ে গেল না? এই ক্ষেত্রে আমরা এটাকে কি হিসেবে কাউন্ট করতে পারি? এই পথের জন্য, জাস্ট এই জায়গাটার জন্য আমরা এই ভিটাকে আদি বেগ হিসেবে কাউন্ট করতে পারি, এটাকে শেষ বেগ হিসেবে কাউন্ট করতে পারি। তারপর গুলিটার ত্বরণ, এখন ত্বরণ আমরা জানি না, -5.351 ইন্টু 10⁴ ms ইনভার্স 2। এখান থেকে আমরা এখন নির্ণয় করব ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে বের করে এস এর মানটা আমরা নির্ণয় করে দেখব, আনসার আসবে হচ্ছে যে 9.33 সেন্টিমিটার। তাহলে টোটাল কত? এটা হবে S1 প্লাস S2 সমান 28 সেন্টিমিটার প্লাস 9.33 সেন্টিমিটার ইজ ইকুয়ালস টু হবে কত? 37.33 সেন্টিমিটার। এটা হচ্ছে আনসার। আমি আরেকটু করে বলি, তারপর জিজ্ঞেস করবো হচ্ছে সমস্যা আছে কিনা। আমরা প্রথমত চিত্রটার দিকে তাকাই। সেটা হলো একটা দেওয়াল, এটা পুরোটা একটা দেওয়াল।
আমি বড় করে জুম করে দেখাইলাম তোমাদেরকে, এটা একটা দেওয়াল। আচ্ছা সুন্দর করে দেখাই। এটা একটা দেওয়াল। এই দেওয়ালটার পুরা মাপটা কত? এই দেওয়ালের পুরা মাপটা হচ্ছে 5 সেন্টিমিটার। একটা গুলি এখানে ঢোকা শুরু করবে, তখন তার বেগ কত বলছে? 200 বলছে। সে 28 সেন্টিমিটার ঢোকার পরে আমি ধরে নিলাম, সরি 28 সেন্টিমিটার না, এটা 50 সেন্টিমিটার বলছিল। এখানে 28 সেন্টিমিটার ঢোকার পরে তার ব্যাগটা অর্ধেক হয়ে গেছে। তাহলে এই পয়েন্টে আমি যদি জিজ্ঞেস করি এই পয়েন্টে তার ব্যাগটা কত, তখন তার ব্যাগ হবে 100। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখান থেকে এখানে যাওয়ার সময় তার যে মন্দনটা হয়েছে সেটা নির্ণয় করছি। কেন? আমি যদি দূরত্ব নির্ণয়, কেন আমি এ নির্ণয় করছি, এটাই হচ্ছে মূল বেসিক এখানে। কেন আমার এ নির্ণয় করতে হয়েছে, অন্য কিছু কেন নির্ণয় করে নেই? কারণ আমার পরবর্তী জিজ্ঞেস করছে মোট অতিক্রান্ত দূরত্ব। বুলেটটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসলো, আসে তার ব্যাগ 100 হলে, এবং আলটিমেটলি কোনো একটা সময় গিয়ে তার ব্যাগ 0 হয়ে যাবে। তো আমার কাজ হচ্ছে যে সে আর কতটুকু দূরত্ব অতিক্রম করলো। এক তো 28 করলো, আরও কতটুকু অতিক্রম করলো। আরও অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য আমরা দুইটা সূত্র জানি, যেখানে আমরা সব সময় সূত্র দুইটাতে ত্বরণ জিনিসটাকে লাগতেছে। এই জন্য আমরা আগের উদ্দীপকটা ইউজ করে এখান থেকে ত্বরণটা নির্ণয় করলাম। এই ত্বরণটাকে আমরা এখানে ইউজ করে মানটা বের করলাম। কারো সমস্যা আছে এই জায়গায় যে বুঝি নাই ভাইয়া? ভাইয়া আবার একটু বুঝাই দেন। আর কার কার সমস্যা আছে যে কেউ বুঝছ না? আচ্ছা দেখো, আমরা প্রথমত একটা দেওয়াল কল্পনা করি। এটা হচ্ছে দেওয়ালটা। এই দেওয়ালের পুরুত্ব কত বলছে? 50 সেন্টিমিটার। এর জন্য আগে হচ্ছে উদ্দীপকগুলোকে খাতায় লিখে বেশি গুরুত্বপূর্ণ। একটা বুলেট সে মারল, সেটা হচ্ছে এখানে ভিতরে ঢোকা শুরু করবে কত বেগে? 200 বেগে সে ঢুকলে শুরু করলো। উদ্দীপকে বললো হচ্ছে এটা যখন 28 সেন্টিমিটার গেল, আমি এখানে 50টাকে ধর এখানে 28 কল্পনা করলাম, এতটুকু পথ হচ্ছে 28। অন্য মার্ক করি তাহলে হচ্ছে ইজিলি বোঝা যাবে। এখানে এতটুকু পথ হচ্ছে কত? 28 সেন্টিমিটার। তাহলে এই পথ অতিক্রম করার পরে তার ব্যাগ হয়ে গেল হচ্ছে 100। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমার একটা উদ্দীপক দিয়েছে, জিজ্ঞেস করছে হচ্ছে সে 28 না, আসলে সে কতটুক পর্যন্ত গেল। তা আমি বলতে পারবো হচ্ছে যতক্ষণ পর্যন্ত তার ব্যাগ 0 হচ্ছে সে ততক্ষণ পর্যন্ত এই দেওয়ালের ভিতর দিয়ে যাচ্ছে। তা আমি ধরে নিলাম সে এইখানে এসে তার ব্যাগটা 0 হয়ে গেছে, ধরে নিলাম এখানে এসে তার ব্যাগটা 0 হয়ে গেছে। তাহলে সে এতটুকু পথ আরও অতিক্রম করলো না। এটা কি আমরা জানি? আমরা এটা জানি না। আমাকে জিজ্ঞেস করছে আসলে সে মোট কতটুকু অতিক্রম করছে। আমরা হাফ জানি, মানে প্রথমবারের তথ্য থেকে আমরা 28 সেন্টিমিটার জানি, কিন্তু পরে কতটুকু অতিক্রম করলো সেটা কিন্তু জানি না। এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা বের করা মানে আমাদের কি বের করা? এস বের করা। তো এস এর সূত্র জানি আমরা কয়টা? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর একটা সূত্র জানি, এটা কি? ভি স্কোয়ার ই স্কোয়ার প্লাস 2as। এখন দেখতো দুটার ক্ষেত্রে আমার আদি বেগ লাগতেছে, দুটার ক্ষেত্রে আমার ত্বরণ লাগতেছে, একটার ক্ষেত্রে টি লাগতেছে। এখন বলতো দেখি উদ্দীপকে কোথাও কি সময়ের কথা উল্লেখ করছে? আমি পেছন থেকে আসতেছি, আমার সমস্যা পড়ছি, সমস্যা থেকে আমি উদ্ধার হওয়ার জন্য আসতেছি। আমাকে বের করতে বলছে সরণ বের করার আমরা সূত্র জানি কয়টা? 2টা। একটাতে টি আছে। এখন এই উদ্দীপকে কোথাও কি সময় নিয়ে কোনো কথা বলছে? তাহলে এই সূত্রকে আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমাকে একদম আলটিমেটলি এই সূত্রটা ইউজ করতে হবে। তো এই সূত্রে গিয়ে আমরা কি পাচ্ছি? ত্বরণটা নির্ণয় করতে হচ্ছে। এখন ত্বরণ কই পাবো? উদ্দীপকে তো আমাকে ত্বরণ দেয় নাই। তাহলে উদ্দীপকে যদি ত্বরণ দেয় নাই, তাহলে ওরা আমাকে এমন একটা তথ্য দিয়ে দিচ্ছে যেখান থেকে আমি কিন্তু ত্বরণে চলে আসতে পারি। কি কি তথ্য দিল? একটা আদি বেগ দিল, একটা শেষ বেগ দিল, একটা দূরত্ব দিল। তো এখান থেকে তো আমি ত্বরণ পাই যেতে পারি। তো এই ত্বরণটা আমরা এখানে ইউজ করব। এখানেও আদি বেগ জানি, এখানে শেষ বেগ জানি, আমরা ত্বরণও জানি। এখান থেকে আমরা এস বের করতে পারবো না?
অবশ্যই পারবো। তো S28 একটা বের করা আছে, উদ্দীপকে দেওয়া আছে, আমরা নতুন করে একটা S নির্ণয় করলাম। তুলনাটা যোগ করে দিয়ে যেটা আসলো সেটা হচ্ছে কত, 37.33 সেন্টিমিটার। আচ্ছা আমরা এটা এখন না, এটা পরে, এটা হচ্ছে শর্টকাট আছে একটা, n স্কয়ার দিয়ে করে যাওয়া যায়। 3 নম্বর সূত্র আসি, এটা করে দেখো, সবাই দেখি এটা করে দাও, তাড়াতাড়ি করে দাও। একটি বল 20 ms ইনভার্স 1 সমবেগে, কোন বেগে, সমবেগে গতিশীল থাকলে 3 সেকেন্ডে সে কত দূর গতি, দেখি বলো সমবেগে, এটা কি সমবেগে কি ইউ থাকে, সমবেগে ইউ সমান কত বলো, ইউ আর বি দুইটাই সমান, তখন আমরা সেটাকে ইউ আর বি না বলে সরাসরি বি দিয়ে লিখি। সমবেগে শুরুর দিকে তার বেগ যত, শেষও তার বেগ যত, মানে আদি বেগ আর শেষ বেগ একই, এটাকে আমরা লিখি হচ্ছে জাস্ট 60 মিটার বা 60 মিটার। t ইকুয়ালস টু 3, তাহলে সমবেগে আমরা জানি সমবেগে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়ালস টু bt, তাহলে 20 গুণ 3 60 মিটার, তাহলে এটা হচ্ছে আনসার। এটা একদম ইজি ছিল। এখন আসি হচ্ছে এটাতে, দেখি এটা করো। ভূমি ত্যাগ করার পূর্বে স্থির অবস্থান, তাহলে কি বলে দিল, ইউ ইকুয়ালস টু কত, 0। এভাবেই ডাটাগুলোকে তোমাকে লিখতে হবে। একটি বিমান 10 ms ইনভার্স বেগে 2 কিলোমিটার চলে, স্থির অবস্থান থেকে 0 অবস্থান থেকে সে শুরু করছে, বাট এত বেগে 2 কিলোমিটার চলে। এখন বলে এটা সমবেগ না অন্য কিছু বলতে পারবা? 2 কিলোমিটার পথই চলতেছে সেম বেগে, তাহলে এটা কত বেগ? আচ্ছা 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 একটা প্রশ্ন আছে, আচ্ছা ভুল এটা আমি ব্যাগ হিসাব মিটার করছি, পার সেকেন্ড স্কয়ার ব্যাগে এটা হচ্ছে ত্বরণ, এটা ভুল লিখছি, এটা ত্বরণে হবে, এই জন্যই বলতেছি ms ইনভার্স 2 কেন দেয়া, এটা হচ্ছে ত্বরণ। তাহলে আমার u is equals to 0 ms ইনভার্স 1 s is equals to 10 ms ইনভার্স 2, অতিক্রান্ত দূরত্ব কত, s is equals to 2 কিলোমিটার বা 2000 মিটার। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে, অর্থাৎ রানওয়েটা কত, 2 কিলোমিটার, তাহলে আবার টি বের করতে হবে, টি এর সূত্র আমরা জানি কোনটা, এখানে টি নির্ণয় করতে হবে। তো চারটা মিলে সূত্রটা বলো দেখি, এই চারটা ডাটা নিয়ে যে সূত্রটা আছে সেটা কি? বলতে না, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউটি প্লাস হাফ এটি ইউটি প্লাস। যারা রেসপন্স করতেছস না, অনেকে আসল যে আমাদের মতো আছে অনলাইন ক্লাসে চুপচাপ থাকি, এসে শিখে যাব, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি একটু বলার প্র্যাকটিস করো তাহলে হচ্ছে মনে থাকবে জিনিসটা, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো, টিটা বের করতে পারবো। এখন কথা হচ্ছে এখানে তো টি এর উপরে স্কয়ার আছে, কোন একটা চলকের উপরে স্কয়ার থাকা বলতে বোঝায় কয়টা মান পেতে পারি, 2টা মান পেতে পারি। তাহলে আমরা ম্যাথটা একটু করি। এস আমরা জানি এসটা দেয়া আছে কত, 2000 মিটার, ইউ হচ্ছে 0, তাহলে এটা পুরোটাই 0 হয়ে যাবে, এটা আর লেখার দরকারই নাই। 0 প্লাস হাফ, এ হচ্ছে কত 10, টি হচ্ছে স্কয়ার, তাহলে হবে কত, টি স্কয়ার ইজ ইকুয়ালস টু, আমরা 5, এটা 5 কাটা করলাম, 5টাকে দিয়ে এটাকে ভাগ করলাম, তাহলে আসবে হতো 400। তাহলে রুট ওভার করলে, টি কে রুট ওভার করলে আমরা পাবো প্লাস মাইনাস 20। তা আমরা কি সময় কখনো নেগেটিভ পাই? সময় কখনো নেগেটিভ হইতে পারে? তাহলে অবশ্যই, তাহলে 20। এটা কেন বললাম, অনেক ম্যাথে গিয়ে এরকম 2টা মান আসে, তখন আমরা কোনটাকে নিব, এটা ম্যাথ আসলে তখন দেখা যাবে। এখানে একটা আমার মনে হয়েছে যে ভিন্ন মান আসতে পারে, জন্য করে দিচ্ছি। তাহলে টি ইজ ইকুয়ালস টু 20। এরপর হচ্ছে আরেকটা সূত্র আসি, সেটা হচ্ছে এটা, আর বেশি না, 10 মিনিট বা 20 মিনিট। আচ্ছা ফিজিক্সে অনেক টাইম লাগবে, তুমি কেমিস্ট্রি যেমন বায়োলজি পরে শেষ করে ফেলা যায়, ফিজিক্সে আসলে ম্যাথ না করলে আসলে কোনো কিছুই হবে না, কারণ তোমরা আলটিমেটলি থিওরিগুলো সব জায়গায় পড়তেছো। আমাদের এখানে এক্সট্রা জিনিসটা হচ্ছে আমি তোমাদের ম্যাথটা যেন তোমরা সলভ করো বসে বসে,
এমন হলে সলভ করতে না বুট কোয়েশ্চেনগুলো, ওই কখন করতে হয় টেস্ট পরীক্ষার আগে দিয়ে করে রাখলে তুমি স্কুলের পরীক্ষাগুলো তো ভালো করবা। আচ্ছা আর তো কথা না বাড়াই, বলে 10 কেজি ভরের 2টি ট্রাক, কয়টা ট্রাক? একটা ট্রাক, 2টা ট্রাক। দশ কেজি ভরের 2টা ট্রাক, দুটোটা 10 কেজি, এটাও 10 কেজি, এটাও 10 কেজি। একটা চলছে যে 6 ms ইনভার্স 1 আর একটা 9 ms ইনভার্স 1, তাহলে এটা হচ্ছে 6 ms ইনভার্স 1, এটা 9 ms ইনভার্স 1। যাত্রা শুরু করি। 1000 কেজি এলা দেখা যাচ্ছে। ও 1000 কেজি, 1000 কেজি। আচ্ছা 1000 কেজি ভরের 2টা ট্রাক, একটা 6 ms ইনভার্স 1, একটা 9 ms ইনভার্স 1 বেগে যাত্রা শুরু করে একই সময়ে। তাহলে আমরা ধরলাম একই সময়ে মানে টি সময় পর। কত সময় পর? তাহলে মনে করি তারা টি সময় পর পৌঁছালো। ট্রাক দুটি ত্বরণ, তাহলে ত্বরণ দিতেছে কত? 5 ms ইনভার্স 2, 3 ms ইনভার্স 2। ট্রাক দুটি কত সময়ে গন্তব্যস্থলে পৌঁছালো? তাহলে তাদের গন্তব্যস্থল কিন্তু একটাই, তাদের গন্তব্যস্থল কিন্তু একটাই, মানে তাদের, এখানে আমি একদম লিখে দিচ্ছি, তাদের অতিক্রান্ত দূরত্ব কিন্তু একটাই। এই জিনিসটা যে বুঝাস না সে একটু বলতে পারস না, এটা যদি না বুঝাস তাহলে আর ম্যাথ করে কোনো লাভ পাবি না। সেটা কি, তারা দুটোটা সেম জায়গা থেকে চলা শুরু করলো এবং সেম দূরত্ব অতিক্রম করলো, কিন্তু তাদের ত্বরণার বেগের মধ্যে পার্থক্যটাকে আমাদের মনে হচ্ছে না কিরে দুইটার বেগ তো আলাদা আলাদা, তাহলে কেমনে একসাথে যায়? কিন্তু আমাদের দুইটার বেগ আলাদা আলাদা ঠিক আছে, কিন্তু তাদের একই সাথে তাদের ত্বরণও কিন্তু আলাদা আলাদা। তো আমরা বলতে পারবো না যে দুইটা ভিন্ন সময়ে পৌঁছাবে, তারা একই সময়ে একই জায়গায় পৌঁছাইছে। তা আমি ধরে নিলাম তাদের অতিক্রান্ত দূরত্ব একটাই, তাহলে অর্থাৎ S1 ইজ ইকুয়ালস টু S2। এটাতে কারো সমস্যা আছে? S1 ইজ ইকুয়ালস টু S2 লিখছি, মাত্র 13। কি করবো, কিছু তো করার নাই, স্টুডেন্ট কমে গেলে। S1 ইজ ইকুয়ালস টু S2, তাহলে ভা লিখবো আমরা এখন। S1 প্রথম ট্রাকের ক্ষেত্রে আমরা লিখতেছি কি কি দেয়া আছে আমার হচ্ছে আদিবেগ দেয়া আছে, ত্বরণ দেয়া আছে, সাথে একটা সময় দেয়া আছে। এটা তো আমরা জানি না, বের করবো, কিন্তু আমরা তো ধরে নিলাম এটা আছে। তাহলে এটা লিখবো হচ্ছে U1t প্লাস হাফ A1t স্কোয়ার, U2t প্লাস হাফ A2 স্কোয়ার। তাহলে U1 কত? আমরা দুইটাকে এক পাশে নিয়ে আসি, U1 মাইনাস U2। আচ্ছা ডিটেলস লিখিলে না বুঝবে না তোমরা, মাইনাস U2t 2 হাফ A2t স্কোয়ার মাইনাস হাফ A1t স্কোয়ার। না বুঝলে বাইরে জিজ্ঞেস করিস যে কি বুঝতেছিস না। টি কমন নিলাম, U1 মাইনাস U2 হাফ টি স্কোয়ার কমন নিলাম, A2 মাইনাস A1। এতটুকু বোঝা গেল? তাহলে আমরা উভয় পাশে হচ্ছে কি করি, টি একটা আর একটা কেটে দিই, তাহলে এখানে থাকবে U1 মাইনাস U2 হাফ টি A2 মাইনাস A1। এখন মানগুলোকে বসাই। U1 কত? U1 হচ্ছে যে 6 মাইনাস U2 কত? U2 5 হাফ। উদ্দীপকটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবি। U1 হচ্ছে 6, U2 হচ্ছে 9 নাকি 5? ও সরি, U1 হচ্ছে 6, U2 হচ্ছে যে 9, তারপরে হাফ A2 হচ্ছে
3, A1 হচ্ছে 5, তাহলে হবে কত -3 হাফ ইন্টু টি ইন্টু -2, মাইনাসে মাইনাসে কাটা দিলাম, 2 কাটা দিলাম, তাহলে টি সমান সমান 3 বার হচ্ছে। দেখ বুঝছস কি না? বুঝছি ভাইয়া। আচ্ছা, আর কারো সমস্যা আছে? না ভাই না। ঠিক আছে ভাইয়া বলো। আমাদের একটু মনে হয় বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করালে মনে হয় ভালো হবে। আমি তো বললাম ক্লাস শুরুর দিকে, এখন হয়তো এমন হইতে, শুরু থেকে ভাইয়া আমি বলি হয়তো এখন অনলাইন ক্লাসে বসে সম্পূর্ণটা সলভ করা হবে না, তাই আমার মানে আমি যদি 1 ঘন্টা 10 মিনিট ক্লাস নিই, আমি যদি তোদের গতি অধ্যায়ের বোর্ড কোশ্চেন সলভ করতে যাই, আমি গতি অধ্যায়টা পুরোটা বোর্ড কোশ্চেন দেখছি, এগুলোকে সব আমি নিয়ে আসছি। দেখ, এই যে দেখতেছস, এগুলো সব বোর্ড কোশ্চেন আমি নিজে সবগুলো এডিট করে করে এগুলো নিয়ে আসছি। এখানে প্রায় 50+ কোশ্চেন আছে। এখন এই 50+ যদি কোশ্চেন সলভ করাই, আমার সময় লাগবে হয়তো 6 থেকে 7টা ক্লাস লাগবে। তো 6 থেকে 7টা ক্লাস যদি আমরা শুধু গতির উপর দিয়ে দিই, তাইলে হচ্ছে যে কোর্স শেষ হবে না। এখন কি তার মানে কি ভাই আপনি করাবেন না? আপনি তো কথা দিয়েছিলেন যে সবগুলো করাবেন। অবশ্যই করাবো। কিছু ক্লাস হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের উপর আমি রেকর্ড করে দিয়ে দিব। যেসব কোশ্চেন হচ্ছে ক্লাসে করানো যায় এগুলো ক্লাসে করাবো, আর কিছু কোশ্চেন আমি রেকর্ড করে করে নিজে প্রত্যেকটা কোশ্চেনের সলভ দিয়ে দিব। কিন্তু তোদেরকে সব কোশ্চেন আমি সলভ করাই দিব, এতটুকু আমি ওয়াদা দিচ্ছি, ঠিক আছে? কিন্তু সত্য হচ্ছে সবাইকে যেন থাকতে হয়। এই যে 13 জন বলতেছিস, মনটা একটু খারাপ লাগলো। আজকে এতটুকু পড়াইছি, আর আসলে অনেক ম্যাথ আছে। নেক্সট ক্লাস থেকে আমরা নেক্সট ক্লাসটা কালকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, গ্রাফের ক্লাস। এই যে দেখ, আমি যদি সৃজনশীল করে গ্রাফ 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 হ্যাঁ ভাইয়া, গ্রাফের থেকে বোর্ড কোশ্চেন বেশি আসে। এটা গ্রাফের না, তারপর হচ্ছে এগুলো সবই গ্রাফ। এই ঢাকা বোর্ড 2020। তো কালকের ক্লাসটা নিব হচ্ছে গ্রাফের বেসিকের উপরে। গ্রাফের বেসিক নিব, কয়েকটা গ্রাফের সৃজনশীল সলভ করব। তারপর নেক্সট 2 ক্লাস আমরা নিজেরা বসে বসে এখানে সলভ করব। তারপর হচ্ছে যে আমিও কিছু ক্লাস রেকর্ড করে দিব। কিন্তু রেকর্ড ক্লাসগুলো করে দেওয়া মানে তোদেরকে করতে হবে, করে জানাইতে হবে ভাই করছি। সমস্যা থাকলে ভাই বলতে হবে যে আমি এটা জিনিস বুঝি নাই। আর আমি বললাম যারা পারস যে আমি যে কাগজগুলো দিব এগুলো প্রিন্ট করে নিয়ে আসতে, তাহলে বসে বসে এখানে সলভ করে নিতে। আর এক্সট্রা করে টেস্ট পেপার এখন আপাতত প্রয়োজন পড়বে না, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আজকে এতটুকুই, 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে, আসলে বেশি রাত করা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।